চাঁদ কিভাবে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হলো সেই মহাকাব্যিক যাত্রার বিবরণ নিচে দেওয়া হলো। এটি কেবল একটি রাজনৈতিক পরিবর্তন নয়, বরং মানব সভ্যতার বিবর্তনের এক বিশাল আখ্যান। মহাকাশের নবজাগরণ, স্বাধীন লুনার রিপাবলিকের উত্থান। প্রথম অধ্যায়, নীল গ্রহের ছায়া। একবিংশ শতাব্দীর শেষ ভাগে পৃথিবী এক চরম সংকটের মুখে পড়ে। একদিকে জলবায়ু পরিবর্তন, অন্যদিকে সম্পদের তীব্র অভাব। মানুষের টিকে থাকার একমাত্র আশা হয়ে দাঁড়ায় চাঁদ। 2050 সালের মধ্যে চাঁদের উত্তর ও দক্ষিণ মেরুতে গড়ে ওঠে বিশাল সব খনি আর বৈজ্ঞানিক গবেষণাগার। প্রথম দিকে এগুলো ছিল নাসা, ইসা বা অন্যান্য দেশীয় সংস্থার অধীনে, কিন্তু ধীরে ধীরে সেখানে সাধারণ মানুষ বসতি স্থাপন করতে শুরু করে। 2070 সালের দিকে চাঁদে জন্ম নেয় প্রথম প্রজন্মের শিশু, যাদের বলা হয় মুনবর্ন। এদের হাড় পৃথিবীর মানুষের চেয়ে হালকা, এদের উচ্চতা বেশি এবং এরা পৃথিবীর অভিকর্ষ সহ্য করতে পারে না। তাদের কাছে পৃথিবী মানে আকাশের এক সুন্দর নীল গোলক, কিন্তু তাদের আসল বাড়ি হলো এই ধূসর ধুলোর চাঁদ। দ্বিতীয় অধ্যায়, শোষণের ইতিহাস। চাঁদে প্রচুর পরিমাণে পাওয়া যেত হিলিয়াম-3, যা দিয়ে পৃথিবীতে দূষণমুক্ত ফিউশন শক্তি উৎপাদন করা হতো। পৃথিবীর দেশগুলো এই মূল্যবান সম্পদের দখল নিতে মরিয়া হয়ে ওঠে। চাঁদের বসতিগুলোকে ব্যবহার করা হচ্ছিল সস্তা শ্রমের কারখানার মতো। লুনারিয়ানদের চাঁদের বাসিন্দা অর্জিত সব সম্পদ পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হতো। বিনিময়ে তারা পেত কেবল সামান্য রেশন আর অতি প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার। পৃথিবীর দেশগুলোর মধ্যে যখন দ্বিতীয় মহাকাশ যুদ্ধ শুরু হলো, তখন চাঁদের ভূখণ্ডকে যুদ্ধের ময়দান হিসেবে ব্যবহার করা শুরু হয়। লুনারিয়ানরা দেখল তাদের শান্তিময় গম্বুজ শহরগুলো পৃথিবীর দেশগুলোর ক্ষমতার লড়াইয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। তৃতীয় অধ্যায়, ইমতিয়াজের স্বপ্ন ও বিদ্রোহের বীজ। এই বিশৃঙ্খলার মধ্যে আবির্ভূত হন একজন স্বপ্নদ্রষ্টা, ইমতিয়াজ হাসান। তিনি ছিলেন চাঁদের দ্বিতীয় প্রজন্মের একজন রোবোটিক্স ইঞ্জিনিয়ার। তিনি বুঝতে পেরেছিলেন যতক্ষণ চাঁদ পৃথিবীর ওপর নির্ভরশীল থাকবে, ততক্ষণ তারা দাসে পরিণত হয়ে থাকবে। ইমতিয়াজ গোপনে একটি নেটওয়ার্ক তৈরি করলেন, যার নাম দিলেন লুনা লিবার্টি ফ্রন্ট। তিনি লুনারিয়ানদের বোঝালেন যে চাঁদের কাছে এমন কিছু আছে যা পৃথিবীর নেই, তা হলো শক্তির নিয়ন্ত্রণ। ইমতিয়াজ এবং তার দল চাঁদের বিশাল সোলার অ্যারে এবং হিলিয়াম প্রসেসিং প্ল্যান্টগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করেন। চতুর্থ অধ্যায়, মহাজাগতিক অবরোধ। 2084 সালের এক শীতকালীন রাতে পৃথিবীর হিসেবে ইমতিয়াজ পৃথিবীর সব দেশের কাছে একটি আল্টিমেটাম পাঠালেন। আমরা আর তোমাদের খনি শ্রমিক নই। আমরা পৃথিবীর কোনো দেশের অংশ নই। আজ থেকে চাঁদ একটি মুক্ত অঞ্চল। যদি আমাদের পূর্ণ স্বাধীনতা না দেওয়া হয়, তবে পৃথিবীতে হিলিয়াম-3 সব সরবরাহ চিরতরে বন্ধ করে দেওয়া হবে। পৃথিবীর শাসকরা প্রথমে হেসেই উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু 48 ঘন্টার মধ্যেই যখন পৃথিবীর বড় বড় শহরগুলোতে লোডশেডিং শুরু হলো এবং ফিউশন রিঅ্যাক্টরগুলো বন্ধ হতে লাগলো, তখন পৃথিবীতে হাহাকার পড়ে গেল। পৃথিবী বুঝতে পারল তারা আসলে চাঁদের ওপর কতটা নির্ভরশীল। পঞ্চম অধ্যায়, চন্দ্র বিপ্লব ও স্বাধীনতার যুদ্ধ। পৃথিবী থেকে বিশাল এক মহাকাশ বাহিনী পাঠানো হলো চাঁদকে দখল করার জন্য, কিন্তু তারা একটি ভুল করেছিল। চাঁদের অভিকর্ষ আর ভূপ্রকৃতি লুনারিয়ানদের নখদর্পণে। ইমতিয়াজের বাহিনী সরাসরি যুদ্ধে না গিয়ে চাঁদের সুড়ঙ্গ পথ আর কৃত্রিম ধুলোঝড় ব্যবহার করে গেরিলা যুদ্ধ শুরু করল। সবচেয়ে বড় চমক ছিল যখন চাঁদের বিজ্ঞানীরা একটি বিশাল ইলেকট্রোম্যাগনেটিক পালস ইএমপি যন্ত্র তৈরি করলেন। পৃথিবী থেকে আসা ড্রোন আর অত্যাধুনিক যুদ্ধযানগুলো চাঁদের কক্ষপথে ঢোকা মাত্রই অকেজো হয়ে পড়তে লাগলো। মহাকাশচারী সেনারা চাঁদের মাটিতে পা রেখে দেখল এখানে অক্সিজেন ছাড়া তারা এক মুহূর্ত টিকতে পারবে না, আর লুনারিয়ানরা অক্সিজেন সাপ্লাই আগেই কেটে দিয়েছে। ষষ্ঠ অধ্যায়, শান্তি সাগর চুক্তি ও নতুন সূর্যোদয়। অবশেষে 2085 সালের 21শে সেপ্টেম্বর পৃথিবীর 7টি প্রধান শক্তি এবং চাঁদের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হলো। চাঁদের ম্যারে ট্রানকুইলিটাস বা শান্তি সাগরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পৃথিবী বুঝতে পেরেছিল চাঁদকে জোর করে দখল করা মানে হলো হিলিয়াম-3 খনিগুলো ধ্বংস হয়ে যাওয়া, যা পৃথিবীর মৃত্যু ডেকে আনবে। সেদিন স্বাক্ষরিত হলো ঐতিহাসিক লুনার অ্যাকর্ডস। এর মাধ্যমে 1. চাঁদকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
2. চাঁদ থেকে পৃথিবীতে সম্পদ পাঠানোর জন্য একটি বাণিজ্যিক বিনিময় হার নির্ধারণ করা হয়। 3. চাঁদের নিজস্ব মুদ্রা লুনার ক্রেডিট চালু হয়। 4. পৃথিবীর কোনো দেশের সেনাবাহিনী চাঁদে প্রবেশ করতে পারবে না। উপসংহার: একটি নতুন নক্ষত্র। আজ 2120 সাল। চাঁদের স্বাধীন রাষ্ট্র লুনা রিপাবলিক এখন মহাকাশ বিজ্ঞানের কেন্দ্রবিন্দু। সেখানে গম্বুজের ভেতরে কৃত্রিম বনভূমি তৈরি করা হয়েছে, যেখানে নীল রঙের বিশেষ গাছপালা জন্মায়। ইমতিয়াজ হাসানের একটি বিশাল মূর্তি বসানো হয়েছে চাঁদের রাজধানীতে, যার নাম দেওয়া হয়েছে নতুন ঢাকা। চাঁদের স্বাধীনতা কেবল একটি ভূখণ্ডের স্বাধীনতা ছিল না, এটি ছিল মানুষের মহাকাশচারী জাতি হিসেবে আত্মপ্রকাশের প্রথম ধাপ। পৃথিবী এখন আর শাসনকর্তা নয়, বরং একটি বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্র। আর চাঁদ হলো সেই প্রবেশদ্বার, যেখান থেকে মানুষ এখন মঙ্গল গ্রহ ছাড়িয়ে দূর নক্ষত্রের দিকে যাত্রা শুরু করেছে।